নমস্কার। মাওবাদী শীর্ষ নেতা নামবালা কেশব রাও গতকাল ভারতীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে একটি সংঘর্ষে নিহত হয়েছেন। সংঘর্ষ বা আজকাল যাকে এনকাউন্টার বলা হয়ে থাকে, যাই বলুন, নিহত হয়েছেন। ছত্তিশগড়ের নারায়ণপুরে ঘটনাটা ঘটে। ওই শীর্ষ নেতা মারা গেছেন এবং সঙ্গে মারা গেছেন আরও 30 মানুষ। এগুলো আমরা সবাই জেনে গেছি। এবং এই মৃত্যুর পরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং, এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন যে নকশাল পন্থার বিরুদ্ধে ভারতের যুদ্ধের 3 দশকের মধ্যে এটি সর্বোত্তম সাফল্য। এই প্রথম আমাদের বাহিনী একজন সাধারণ সম্পাদক পদমর্যাদার নেতাকে মেরেছে। এবং তিনি দিনক্ষণও বলে দিয়েছেন যে 2026 মার্চের মধ্যে মাওবাদী মুক্ত হবে দেশ। এবং তার সেই লেখার নিচে, সেই পোস্টের নিচে অজস্র সমর্থক, তাদের সমর্থক কম আছে কেউ বলতে পারবে না, এসে তারা এবার আরবান নকশালদের পালা বলে উল্লাস প্রকাশ করে গেছে। তো মূলধারার মিডিয়ায় একদিকে এই জয়ধ্বনির প্রতিধ্বনি চলছে, ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে চলেছে। আবার একই সঙ্গে কেশব রাও যে ইঞ্জিনিয়ার ছিলেন, রাষ্ট্রীয় স্তরের খেলোয়াড় ছিলেন, এই সব বলেও একরকম করে গৌরবান্বিত করা হচ্ছে, যেদিক থেকে যতটা টিআরপি মেলে মিডিয়ার আর কি। উল্টো দিকে সিপিআই এবং সিপিআইএমএল, এই সিপিআইএমএল লিবারেশন, এই দুটি বামপন্থী দল এই ঘটনাকে বিচার বহির্ভূত হত্যা বলেছে। এবং এই ঘটনাটা তো হঠাৎ বিচ্ছিন্ন কিছু নয়, বেশ কিছুদিন ধরেই চলছে এই অপারেশন। এবং তারা যেটা বলেছে সেটা হচ্ছে এই পুরো অপারেশনটাই বিচার বহির্ভূত একটা অভিযান এবং খানিকটা নিকেশ অভিযান আখ্যা দেওয়া হয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বলা হয়েছে যে এটা চালানো হচ্ছে কিন্তু আদিবাসীদের বিরুদ্ধেও। তো এই শেষ অভিযোগটা খুব গুরুত্বপূর্ণ, কারণ মাওবাদীরা সশস্ত্র যুদ্ধে বিশ্বাসী। তারা যুদ্ধ ঘোষণা করেছেন রাষ্ট্রের বিরুদ্ধে। তার উপর নানা জায়গায় নানা হিংসার লাইন নেওয়া হয়েছে, যা একেবারেই সমর্থনযোগ্য না। ফলে এই পরিণতি হওয়াটা অপ্রত্যাশিত একেবারেই না। কোনো মানুষের মৃত্যুই আনন্দজনক না, কিন্তু যুদ্ধ ঘোষণা করলেও অত্যন্ত দুঃখজনক হলেও ক্ষয়ক্ষতি হবেই, রাষ্ট্র আঘাত করবেই। ফলে পুরো ব্যাপারটা অপ্রত্যাশিত বা অস্বাভাবিক কিছুই না। কিন্তু এই সুযোগে যদি আদিবাসীদের বিরুদ্ধে অভিযান হয় এবং তাদের জল, জঙ্গল, জমি বেদখল হয়, সেই অভিযোগটা কিন্তু মারাত্মক। এবং মজা হচ্ছে এই অভিযোগটা একেবারেই নতুন না। আজ থেকে ঠিক 3 দিন আগে 18 তারিখ, 18ই মে, ছত্তিশগড়ের সমাজসেবী হিমাংশু কুমার এসেছিলেন কলকাতায় এবং এসে ঠিক এই একই অভিযোগ করে গেছেন। তো হিমাংশু কুমার একেবারেই মাওবাদী বিশ্বাসী নন, তিনি আপাদমস্তক গান্ধীবাদী। হিমাংশু কুমারের বাবা বিনোবা ভাবের শিষ্য ছিলেন। খুব অল্প কিছুদিনের জন্য উত্তরপ্রদেশে ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রীও ছিলেন। এবং তিনি তার কথাতেই, তিনি তার বাবার মুখে শুনেছিলেন মহাত্মা গান্ধীর বলা কথা, যুবকদের গ্রামে গিয়ে কাজ করা উচিত, না হলে গণতন্ত্র গুন্ডাতন্ত্রে পরিণত হবে। তো হিমাংশু যেটা করেছিলেন, তিনি নিজেই বলেছেন, বিয়ের 20 দিন পরেই দিল্লি থেকে নববধূকে নিয়ে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ার গ্রামে একটা গাছের নিচে বাসা বেঁধে থাকতে শুরু করেন। তো সেখানে একটা আশ্রম তারা তৈরি করেছিলেন এবং সেখানে স্বাস্থ্য, শিক্ষা, পঞ্চায়েতি রাজ ইত্যাদিদের পাঠ শেখানো হতো। তো সেই গান্ধীবাদী আশ্রম অবশ্য ইউনিফর্ম লাগানো, অশোকস্তম্ভ ইউনিফর্ম লাগানো রাষ্ট্রীয় পুলিশ গুড়িয়ে দিয়েছে। কেন দিয়েছে সে অন্য প্রসঙ্গ, সেটা আজকের বিষয় না। তো এহেন হিমাংশু একটা লম্বা বক্তৃতা দিয়েছেন কলকাতায় এবং তিনি খুব পরিষ্কার করে বলেছেন এটা কিন্তু স্রেফ মাওবাদীদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে না। সোনি সোরিকে উদ্ধৃত করে তিনি বলেছেন, আপনারা সবাই জানেন সোনি সোরিকে, রাষ্ট্রীয় পুলিশের হাতে তিনি নির্যাতিত হন বেশ কিছুদিন আগে। সেই সোনি সোরিকে উদ্ধৃত করে তিনি বলেছেন, 7ই মে যেদিন ভারত পাকিস্তানের সংঘর্ষ শুরু হলো, ঠিক ওই দিনই ছত্তিশগড়ের আদিবাসীদের উপর ভারত রাষ্ট্রের হামলা হয়েছে। ছত্তিশগড়ের পুলিশ, সিআরপিএফ, কোবরা আর তেলেঙ্গানার গ্রে হাউন্ড সামনাসামনি চলে আসে ওই দিন এবং একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং বিভ্রান্তিবশত এরা একে অপরের ওপর গুলি চালায়, ফলত 4 সেনা নিহত হয়। ফলে যে মাওবাদী হামলার কথাটা বলা হচ্ছে সেটা ঠিক না। উনি বলেছেন মাওবাদী হামলা হয়নি। এবং এরপর যেটা হয়, এরা 31 জন গ্রামবাসীকে ঘেরাও করে এবং নৃশংসভাবে হত্যা করে। এটা সোনি সোরিকে উদ্ধৃত করে হিমাংশু কুমার অভিযোগটা করেছেন, আপনাদের সেটা জানালাম, কলকাতায় এসেই করেছেন। এছাড়াও তিনি আরও খুব পরিষ্কার করে বলেছেন যে সিআরপিএফ, বিএসএফ এবং ছত্তিশগড় পুলিশ, এই অভিযোগটা মারাত্মক, যেটা বামপন্থী দলগুলোর অভিযোগের সঙ্গে মিলে যাচ্ছে। এরা কর্পোরেটের জন্য জমি খালি করতে পারলে গ্রামে আক্রমণ শুরু করে, আদিবাসীদের ঘর জ্বালিয়ে দেওয়া হয়,
তারা প্রাণ ভয়ে পালাতে থাকে। যারা পালাতে পারে না, বিশেষ করে মহিলা, শিশু, বৃদ্ধ, তাদের উপর নেমে আসে পাশবিক অত্যাচার। নারীদের ধর্ষণ করা হয় বারবার অনেকে মিলে, তারপর তাদের হত্যা করা হয়। শিশুদের আছাড় মেরে কিংবা পাথর ছুঁড়ে হত্যা করা হয়, বয়স্কদেরও হত্যা করা হয়, গ্রামে আগুন লাগানো হয়, ক্ষেতের ফসল আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয় এবং তাদের পানীয় জলের উৎসে বিষ দিয়ে দেওয়া হয়। এবং বাকিরা যখন পালিয়ে যায় এবং তারপর আবার ফিরে আসে, তারপর এই চক্রটা আরেকবার শুরু হয়। তো এই ভয়ঙ্কর জিনিসটা অনেকদিন ধরেই চলছে, নতুন কিছু না। এই ভয়ঙ্কর অভিযোগটা কর্পোরেটের বিরুদ্ধে অভিযোগ, রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে অভিযোগ, সরকারের বিরুদ্ধে অভিযোগ, এটা করেছেন হিমাংশু কুমার। এর সত্য মিথ্যা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু অভিযোগ যে করেছেন এই কথাটা সত্য। এর একটা ট্রান্সক্রিপ্ট আমরা করেছি, কারণ লেখাটা খুবই লম্বা। সেটা এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, পুরোটা পড়ে নিতে পারেন। ফলে অভিযোগটা আছে এবং এর মধ্যে একটা কথা যে অন্তত ঠিক, সেটা আমরা বলতে পারি যে কর্পোরেট যে ওখানে জমি দখলের অভিযানে নেমেছে আজ নয়, দীর্ঘদিন ধরে, সেটা আদৌ মিথ্যা না। এবং আজ থেকে 10 বছর আগে বস্তুত আমরাই একটা প্রতিবেদন করেছিলাম এই নিয়ে, সেটা এই চ্যানেলেই আছে এবং সেখানে পুরো ব্যাপারটা পরিষ্কার করে বলা ছিল। তো এই ভিডিওটা আমি আর লম্বা করব না, আমি দেখাবো যেটা সেই পুরনো সেই প্রতিবেদনটা। এরপরে আরেকবার দেখুন সেই প্রতিবেদন, দেখুন। নমস্কার, আমি সোহিনী। দেশে লুঠের রাজত্ব চলছে, এ খবর নতুন নয়। হাজার হাজার কোটি টাকা শিল্পপতিরা লুট করে নিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছেন, আমরা জানি। তাদের অনাদায়ী ঋণ মুকুব করে দেওয়া হচ্ছে, সেটাও আমরা জানি। সরকারি সংস্থাগুলিকে খোঁড়া করে বা না করে জলের দরে বেচে দেওয়া হচ্ছে, আমরা জানি। কিন্তু যা অনেকেই জানেন না, আস্ত পুকুর শুধু নয়, আস্ত জঙ্গল, জলাভূমি, নদী সবই চুপচাপ চুরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিশ্বাস না হলেও খবরটা 100% ঠিক। আজ থেকে 6 বছর আগেই 2018 ডিসেম্বরে পার্লামেন্টে সরকার জানিয়েছিল যে 2015 থেকে 2018 সালের মধ্যে মোট 20,314 হেক্টর বনভূমি খনিজ পদার্থ উত্তোলনের জন্য তুলে দেওয়া হয়েছে কর্পোরেট সংস্থার হাতে। সেটা কতটা এলাকা? এলাকাটা মোটেই ছোট নয়, আস্ত একটা কলকাতা শহর, গোটা কর্পোরেশন এলাকা, শহরতলি টহরতলি সমেত। 18 পর এলাকাটা নাটকীয়ভাবে বাড়ে। 2019 মার্চ মাসে স্রেফ ছত্তিশগড়ের হাসদেও আনন্দ বনভূমিতেই 1,70,000 হেক্টর জমি খুলে দেওয়া হয় খনিজ উত্তোলনের জন্য। জমির পরিমাপটা খেয়াল করবেন, 1700 বর্গ কিলোমিটার, গোটা হুগলি জেলার 1.5 গুণ। পুকুর চুরি কেন বলা হচ্ছে? জানার জন্য কিভাবে দেওয়া হয়েছে জমিগুলো সেটা জানা দরকার। কয়েক দশক আগে পর্যন্ত ভারতবর্ষে খনি ছিল প্রায় সম্পূর্ণ সরকারি। বেসরকারীকরণ শুরু হয়েছিল আগেই, আর মোদি সরকার আসার পর 2015 সাল থেকেই হরিণ লুটের মতো জমি বিতরণ শুরু হয় নিলাম করে। নরেন্দ্র মোদী দ্বিতীয়বার জিতে আসার পর 2020 পরে শুরু হয় IPL-এর কায়দায় নিলাম। সম্পূর্ণ বিদেশি এবং 100% বেসরকারির হাতে ছেড়ে দেওয়া হয় জমির অধিকার। দাম কত ছিল? নিলামের ন্যূনতম মূল্য ছিল খনি থেকে যা আয় হবে তার 4%, অর্থাৎ বছরে 100 টাকা আয় হলে তার থেকে 4 টাকা সরকারকে দিলেই চলবে। তাই এটাকে যদি অরণ্য চুরি না বলা হয় তো কাকে বলা হবে? সঙ্গে সঙ্গেই এই কাজটা এগিয়ে যাবার কিছু সমস্যা ছিল। এই বিরাট এলাকার মধ্যে ছিল জঙ্গল, আদিবাসীদের বিচরণভূমি, আস্ত আস্ত গ্রামও। আদিবাসীদের আন্দোলন, গ্রামসভাগুলির আপত্তি, এইসব বিভিন্ন কারণে কর্পোরেট সংস্থাগুলির পক্ষে কাজ এগিয়ে নিয়ে যাওয়ায় কিছু সমস্যা হচ্ছিল, বিশেষত ছত্তিশগড়ের গভীর অরণ্য বেষ্টিত আদিবাসী জনজাতি নির্ভর এলাকাগুলিতে। এর মধ্যে 2023 সালের নভেম্বরে ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে পরাজিত করে সরকার গঠন করে বিজেপি। এখানেও কায়দা করে রাজ্যের মুখ্যমন্ত্রী করা হয় বিজেপির আদিবাসী নেতা বিষ্ণুদেও সাইকে, ঠিক যেমন কায়দা করে রাষ্ট্রপতি করা হয়েছিল আরেক আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মুকে। ডিসেম্বর মাসে শপথ নেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী, আর জানুয়ারি থেকে শুরু হয় অরণ্য নিধন। কার নেতৃত্বে? চমকে যাবার কিছু নেই, কাজ এবং মুনাফার দায়িত্বে ছিল আদানির কোম্পানি। 2019 মার্চ মাসে আদানিদের কোম্পানির হাতে তুলে দেওয়া হয়েছিল হাসদেও আনন্দ বনভূমির কাজের দায়িত্ব।
ভারতের মধ্যভাগের এই অঞ্চলকে গন্ডোয়ানা ল্যান্ড হিসেবে চিহ্নিত করা হয়। পৃথিবীতে মানুষের আবির্ভাবের বহু আগে যে আদিম মহাদেশ থেকে ভারত ভূখণ্ড তৈরি হয়েছিল, সেই আদিম মহাদেশ ছিল এই গন্ডোয়ানা ল্যান্ড। একসময় এই অঞ্চলটি নৌগো অঞ্চলভুক্ত হওয়ায় ওখানে যে কোনো ধরনের প্রকল্প রূপায়ণ আইন বিরুদ্ধ কাজ বলে চিহ্নিত করা হতো। মোদি গদিতে বসার পর থেকেই সেই সব বিধিনিষেধ শিথিল করা হতে থাকে। মধ্য ভারতের এই প্রাচীন বনভূমির তলায় রয়েছে বিশাল কয়লা ভাণ্ডার। কর্পোরেট সংস্থাগুলির চোখ ছিল ওই অঞ্চলের দিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম এবং দ্বিতীয় দফায় তারা হরিণ লুটের সুবিধে পায়। বিশেষ সুযোগ পায় আদানি গোষ্ঠী। ছত্তিশগড়ের 7টি কয়লা খনির পাশাপাশি 2টি লোহা আকরিক খনির মালিকানা অর্জন করে গৌতম আদানির কোম্পানি। আন্দাজ করা যাচ্ছে এই প্রক্রিয়ার ফলে দেশের মধ্য দিয়ে ব্যক্তিগত মালিকানায় দেশের বৃহত্তম খনি অঞ্চলের দখল নিয়েছে এই আদানিরাই। এতে করে তাদের লাভ ঠিক কত? ছোট্ট একটা কাল্পনিক হিসেব করলেই বোঝা যাবে। আনুমানিক 5 বিলিয়ন টন কয়লা যদি ওই এলাকায় থাকে এবং প্রতি টন কয়লার দাম যদি $100 হয়, তাহলে বিক্রয় মূল্য $500 বিলিয়ন, মোটামুটি 40 লক্ষ কোটি টাকা। এর 10% যদি সরকার পায়, তাহলে বাকি রইল 36 লক্ষ কোটি টাকা। সংখ্যাটা গোটা ভারত সরকারের বাজেট ব্যয়ের সমতুল্য। অর্থাৎ কিনা রাষ্ট্রের পাশাপাশি প্রায় আরও একটি সমশক্তি সম্পন্ন বেসরকারি ব্যবস্থা। অবশ্য এটা এক বছরেই তুলে ফেলা সম্ভব না, আর সব খনিরই মালিকানা আদানির হাতে যাবে কিনা সেটাও জানা নেই, কিন্তু গোটা বেসরকারি ব্লকের সম্পত্তির পরিমাপ মোটামুটি এইরকমই হবে। এর জন্য মূল্য কি দিতে হবে? বাকি দেশবাসীকে চড়া দামে কয়লা বা বিদ্যুৎ কিনতে হতে পারে, যেটা কার্যত জনতারই সম্পত্তি ছিল, সেটা ব্যবহার করেই তৈরি হবে এই বিদ্যুৎ। আর ছত্তিশগড়ের অগণিত আদিবাসীরা, যাদের আবাসস্থল ছিল এই এলাকা, তারা স্থানচ্যুত হবেন, জমি বাড়ি কর্মক্ষেত্র সমস্ত হারাবেন। কেউ হয়তো অভুক্ত হয়ে মারা যাবেন, বিক্ষোভ দেখাতে গেলে কারো উপর গুলি চালানো হতে পারে, ঠান্ডা মাথায় মেরে ফেলা হতে পারে, আর বাকিরা শহরে এসে ভিড় বাড়াবেন। প্রসঙ্গত, ভারতের অরণ্য অধিকার আইনে বনভূমির উপর আদিবাসীদের অধিকার সুপ্রতিষ্ঠিত। জঙ্গল, জমি, স্থানীয় বাস্তুতন্ত্রে যে কোনো বদলের আগেই গ্রাম সভা এবং আদিবাসীদের সম্মতি নেওয়া বাধ্যতামূলক। কিন্তু এটা এড়ানোর জন্য এক চমৎকার পদ্ধতি নেওয়া হয়েছে বলে অভিযোগ যে সম্মতি নেবার আগে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা হচ্ছে, জানানো হচ্ছে না পরিবেশ ধ্বংসের কথা। একই সঙ্গে নানা কায়দায় হাত করে নেওয়া হচ্ছে নেতাদের, ঠিক যেমন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী এবং ভারতের রাষ্ট্রপতি দুজনেই আদিবাসী সম্প্রদায়ের, কিন্তু সেটা আদিবাসীদের কল্যাণের কোনো কাজে আসে না। স্থানীয়ভাবে লোভ দেখিয়ে কিনে নেওয়া হচ্ছে অভিজাতদের, তৈরি হচ্ছে দালাল চক্র। লোভ দেখানো হচ্ছে চাকরির, যেটা কখনো পাওয়া যাবে কিনা কেউ জানে না। ছত্তিশগড়ের আদিবাসীরা এর পরেও এসবের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন, যদিও মূলধারার মিডিয়ায় সেসব তেমন আসছে না। সঙ্গত কারণেই এইসব গোষ্ঠী ভারতের কতগুলো চ্যানেলের মালিক সে তো আপনারা জানেনই। অথচ বাড়ির পাশের জমি দখলের চেয়ে এই খবর অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই নজরে পড়লে অন্য কেউ জানান। আর এই ধরনের প্রতিবেদন দেখতে হলে অনুসরণ করুন গুরু চণ্ডালীর ইউটিউব চ্যানেল। নমস্কার।